আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আসলে আমি বেশ কিছুক্ষণ ধরে আমার পালপিটেশন হইতেছে, কারণ সবাই যেভাবে কথা বলে গেছে এই জায়গাতে সবাই কিন্তু এতটুকু বিনয়ের সাথে কথা বলছে যে আগের বক্তারা যা বলে গেছে তাতে করে তাদের মানে তাদের বলার কিছু নাই অথবা তাদের ভয় হইতেছে, কিন্তু আলটিমেটলি আমার আসলেই পালপিটেশন হইতেছে এবং আমার হাঁটু কাঁপতেছে। কারণ আমার আগের স্কলার মানে বক্তারা যেভাবে বক্তব্যকে উপস্থাপন করছেন তাতে করে আসলে আমি কিছুই না, তাদের কাছে আমি বাচ্চা, এবং আই এম দ্য জুনিয়র মোস্ট স্পোক্স পারসন অফ দিস সেরেমনি। বাট আমার আলোচনার সময় খুবই কম এবং আমি খুব দ্রুত আপনাদেরকে কিছু জিনিস, কিছু স্লাইড আমি আপনাদেরকে প্রেজেন্ট করে যাব, যাতে করে আপনাদের একটু চিন্তার উদ্রেক হয় এবং আমরা ভবিষ্যতে আবার একটা প্রোগ্রামে একত্রিত হইতে পারি যে কোনো একটা টপিক সিলেক্ট করে, এবং সেই টপিকটা আপনারাই যেন আমাদেরকে পুত্র করে দেন যে আমরা এই টপিকের উপরে কথা বলতে চাই, এই টপিকের উপরে আমরা আরেকটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ যাইতে চাই। সো এই কারণে আমরা কিছু কেস স্টাডিজ দেখি। আমরা ফার্স্টে একটু কেস স্টাডিজগুলো এক নজর দেখবো, এরপরে ডিপ স্টাডিতে যাব। হোয়েন ইজ ইট রং টু অ্যাবর্ট, হোয়াট আর দ্য লিমিটস ইফ এনি? So when is it wrong to when is it wrong or right to use certain medication? What are the limits if any? So ওষুধের ব্যাপারেও কোনো লিমিটেশন আছে কিনা? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি চিকিৎসা করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ তুমি চিকিৎসা করো কিন্তু হারাম বস্তুর মাধ্যমে না, হারাম বস্তু দিয়ে না। সো এইটাও একটা বিষয় তৈরি করে যে হারাম বস্তু দিয়ে কি তাহলে কি চিকিৎসা করা যাবেই না, একবারেই যাবে না, কখন যাবে, কোন সময়, ইজ দেয়ার এনি সার্টেন পিরিয়ড অফ টাইম যে জায়গাতে আমি হারাম মেডিকেশন ইউজ করতে পারবো? হোয়াট আর দ্য রুলিংস অফ অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন, হোয়াট আর দ্য লিমিটস ইফ এনি? রুলিংস অন ইন ভিট্রো ফার্টিলাইজেশন, সারোগেসি, হিউম্যান ক্লোনিং। সো আমরা একটু ডিটেইলড অ্যানালাইসিসে যাই। A pregnant 45-year-old Muslim woman presents to you having been told that she is at high risk of having a child with Down syndrome and that she should have an abortion. She seeks your advice about what she should do. What is important for you to know before advising her? সো আপনি আমি জানি না এই জায়গাতে গাইনোকোলজিতে কেউ চেম্বার করেন কিনা বা প্র্যাকটিস করেন কিনা, বা গাইনোকোলজিস্ট কেউ আছেন কিনা, ইভেন কোনো মেডিকেল অফিসার আছেন কিনা, বা এমন কেউ যিনি ভবিষ্যতে গাইনোকোলজিতে ক্যারিয়ার করার ব্যাপারে চিন্তা ভাবনা করেন। সো একটা বিষয়, আমাদের দেশে বাংলাদেশে প্রতিদিন একটা জরিপে দেখা গেছে প্রায় 18 থেকে 22টা বাচ্চা গর্ভের 6 মাসের পরে তাদেরকে অ্যাবর্শন করে ফেলে দেওয়া হয়, কারণ তাদের বাচ্চার বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়েছে, যেমন অ্যানেনকেফালি অথবা ডাউন সিনড্রোম, অথবা তাদের আপনার ইনকমপ্লিট ফিটাস। এই কারণে সো কখন করা হইতেছে? আফটার 4 to 6 মান্থস। কতজন? 18 থেকে 22 জন। সো আপনাকে কি কি ইনফরমেশন জানা লাগবে তাকে একটা অ্যাডভাইস করার আগে? নাম্বার 1, আমি যেটা একটু জানাই রেখে যাই আপনাদেরকে। নাম্বার 1, রূহ কখন ফুকা হয়? রূহ ফুকার আগে ফিটাসের স্ট্যাটাস কি, ইসলামিক স্ট্যাটাস কি, এবং রূহ ফুকার পরে ইসলামিক স্ট্যাটাস কি? রূহ ফুকার আগে যদি অ্যাবর্শন করে ফেলা দেয় তাহলে ডাক্তার এবং প্যারেন্টসের উপরে কোনো ধরনের কোনো জরিমানা আপতিত হবে কিনা, আবার রূহ ফুকার পরে যদি করা হয় তাহলে হবে কিনা? রূহ কখন ফুকা হয়, 40 দিনে নাকি 120 দিনে? দিস ইজ নিউ ডিবেট, নিউ ইস্যু অফ ডিবেট। ওকে, হারাম মেডিকেশন। অ্যানাদার কেস আমরা দেখি, Jubair, your patient is 65 years old Muslim man, so consults you. After taking his history and examination, you diagnose him with pneumonia. You prescribe him amoxicillin capsules 500 mg TDS contain gelatin.
সো আমাদের দেশে যে জেলাটিনটা আসে আমাদের দেশে, আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, একদম নাম করা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আই হ্যাভ গট দ্যাট দেয়ার ব্রুশিয়ার অন সার্টেইন পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এবং তাদের ওই জায়গাতে সরাসরিভাবে স্পষ্ট করে লেখা আছে যে নো প্লান্ট সোর্স অথবা নন ভেজ সোর্স, এবং এটা হইতেছে রিলিজিয়নের সাথে কোনো ধরনের কোনো কন্ট্রাডিক্ট করে না। সো আপনি দেখেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তারা ইভেন মানে পরোক্ষভাবে এটাকে স্বীকার করে নিতেছে যে দেয়ার আর সার্টেইন অ্যামাউন্টস অফ জেলাটিন ইন আওয়ার কান্ট্রি, যেটা আমাদের ক্যাপসুল শেল হিসেবে ইউজ হইতেছে, যেটাতে হারাম উপাদান আছে। এবং আমরা জানি জেলাটিন আসলে হইতেছে অ্যানিমেল থেকে আসে, এটার মূল উৎস 60 to 70% ক্ষেত্রে শূকরের চর্বি অথবা চামড়া অথবা হাড়, যেটা বাইরের থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয়। Okay, organ donation and transplantation. Mr. Khan is 60 years old, Muslim patient, diagnosed with end-stage renal failure with uncontrolled type 2 diabetes mellitus with hypertension. He is on dialysis thrice a week. For him, available treatment plan is renal transplantation. Sajid, sorry, the name is mistaken. Sajid is 35 years old, nephew of Mr. Khan. On scanning, he is a match. So, is it allowed in Islam to procure organ from a healthy young man? What are the limits, if any? So, এই জায়গাতে একটা জিনিস আমাদের যে মেডিকেল এথিক্স, ওয়েস্টার্ন মেডিকেল এথিক্স, সেই জায়গাতে বলতেছে যে যদি কনসেন্ট থাকে তাহলে আমি নিয়ে নিতে পারবো, এবং যদি ম্যাচ হয় তাহলে আমার নিতে কোনো প্রবলেম নাই। বাট এই জায়গাতে ইসলামে অর্গান ডোনেশন অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্টেশনের উপরে 6টা রুলিংস আছে, এবং এই 6টা রুলিংসই ইসলামিক্যালি ভ্যালিড রুলিংস। 6টা রুলিংস কি? এক নম্বর হচ্ছে অর্গান ডোনেশন এবং অর্গান ট্রান্সপ্লান্টেশন দুইটাই হারাম, যেটা মুফতি শাফি ওসমানী সর্বপ্রথম 1937 খ্রিস্টাব্দে এটা দিছিলেন। পরবর্তীতে এটা ইভলভ হয়েছে, ওই সময়ে সোশিও কালচারাল ইকোনমিক কন্ডিশনে এটা ভ্যালিড ছিল, কারণ উনি যদি অর্গান ডোনেশন অর্গান ট্রান্সপ্লান্টেশনকে হালাল বলে দিতেন তাহলে ওই সময় যে সোশিও কালচারাল অবস্থা ছিল তাহলে ব্ল্যাক মার্কেট ওপেন হয়ে যেত, এবং এই আমাদের মতো গরিব কান্ট্রি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষকে পাচার করা হইতো অথবা কিডন্যাপ করা হইতো জাস্ট বাইরে পাচার করার জন্য, যে অর্গান ডোনেশন অর্গান ট্রান্সপ্লান্টেশন ইজ বেনিফিশিয়াল ফর হিউম্যান। এখন এর পরবর্তীতে যখন এই ল যত বেশি পরিমাণ কঠিন হয়েছে, কোনো দেশ যত বেশি পরিমাণ লকে কঠিন করছে, ব্ল্যাক মার্কেটিংকে, অর্গান ট্রাফিকিংকে, ব্ল্যাক মার্কেটিংকে, ওই দেশগুলো আস্তে 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 করে অর্গান ডোনেশন অর্গান ট্রান্সপ্লান্টেশনকে অ্যালাউ করা শুরু করছে। তারপরে আসলো যে অর্গান ডোনেশন অর্গান প্রকিউরটা আমি কার কাছ থেকে করব, লাইভ হিউম্যান থেকে আমি করব নাকি ডেড ক্যাডাভার থেকে করব। সো লাইভ অর্গান ডোনর অ্যান্ড ক্যাডাভারিক ডোনরের মধ্যে আসলো। সো কেউ বলতেছেন যে লাইভ ডোনর থেকে অ্যালাউড, ক্যাডাভারিক ডোনর থেকে অ্যালাউড না। আবার কোনো ফাতোয়াতে বলা হইতেছে ক্যাডাভারিক ডোনর থেকে অ্যালাউড, লাইভ ডোনর থেকে অ্যালাউড না। এবং আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে ফার্স্ট টাইম ব্রেইন ডেড পেশেন্ট থেকে অর্গান হারভেস্ট করা হয়েছে, কিডনি অ্যান্ড রেটিনা। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, বাট বাইরের দেশে চলতেছে। দিস ইজ এ নিউ টপিক অন দ্য টেবিল ফর ডিবেট, যে ব্রেইন ডেড পেশেন্ট থেকে আমি অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারবো কিনা। সো অর্গান প্রকিওরের ক্ষেত্রে আমি লাইভ ডোনর থেকে করতে পারবো, যদি করতে পারি তাহলে হোয়াট আর দ্য লিমিটস ইফ এনি। অর্গান প্রকিওর ফ্রম ডেড ডোনর, হোয়াট আর দ্য লিমিটস ইফ এনি। অর্গান প্রকিওর ফ্রম ব্রেইন ডেড পেশেন্ট, হোয়াট আর দ্য লিমিটস ইফ এনি। অর্গান প্রকিওর ফ্রম হারাম অ্যানিমেল। কিছুদিন আগে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, ইউএসএতে একজন হার্ট ফেলিওর পেশেন্টের আপনার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল মডিফাইড পিগ থেকে মডিফাইড হার্টকে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, যদিও সেটা খুব বেশি দিন স্টেবল হয় নাই। কিন্তু ইন ফিউচার উই উইল হ্যাভ দোজ সিনারিওস, যে জায়গাতে এই শুকর থেকে অনেক ধরনের অনেক ধরনের অর্গান, সেটা হইতে পারে হার্ট অথবা কিডনি, সেটা আমাদের হিউম্যান বডিতে ট্রান্সফার করা হইতেছে। সো হোয়াট আর দ্য লিমিটস or what are the rulings on those issues? Okay, so withdrawal of treatment. So a dying 80-year-old Muslim lady admitted after severe dense stroke. He is quite frail and weak and is unable to take fluids by mouth. She is in respiratory failure and she is semi-conscious on a life support ventilator. She presents with symptoms and signs of chest infection and high fever. So আগের থেকেই ফ্রেইল ছিল, আগের থেকেই মুখে খাইতে পারে না, এখন নতুন করে আবার টিউবারকুলোসিস ডেভেলপ করছে।
So what interventions, if any, would be appropriate here, and what issues would need to be taken into consideration? At what stage you would recommend a DNR, do not resuscitation? And if she continues to deteriorate, at what point exactly would you decide that it would be ethical to stop her fluids or withdraw her ventilator? আমাদের দেশে আইসিইউ ট্রিটমেন্টের ক্ষেত্রে দিস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল, যে কখন আমরা একজনের ট্রিটমেন্টটাকে উইথড্র করব, কখন একজনের পেশেন্টটাকে ট্রিটমেন্ট উইথহোল্ড করব, কখন ভেন্টিলেটরকে খুলে নেব। This is very important. So I have to know the exact Islamic rulings on these issues. So recent fatwas, আমরা যদি recent fatwa গুলো দেখি, a number of issues in the field of bioethics which includes questions regarding abortion, organ transplantation, brain death, in vitro fertilization, end of life issues, advanced directives, stem cell research, genetic engineering, genetic fingerprinting and so forth, এই বিষয়গুলোতে কিন্তু অলরেডি ফাতোয়া দেওয়া হয়েছে। ফাতোয়া কারা দিতেছে, কোথা থেকে দিতেছে, সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। লিডিং জুরিডিক্যাল অথরিটিস ইন ডিফারেন্ট সেন্টার্স অফ ইসলামিক লার্নিং participated in formulating religious responses to the growing problems created by phenomenal advanced in the biotechnology and the medical practice. So আমরা যারা মনে করি ইসলাম হইতেছে প্রাগৈতিহাসিক ধর্ম, প্র্যাগম্যাটিক ধর্ম, তাদের ক্ষেত্রে কিন্তু দেখেন এই জায়গাতে কি বলা হইতেছে, এই জায়গাতে বলা হচ্ছে যে leading juridical authorities in different centers of Islamic learning participated in formulating religious responses to the growing problems created by phenomenal advancement in biotechnology and medical practice. So medical technology এবং বায়োটেকনোলজি এবং মেডিকেল টেকনোলজি, মেডিকেল ট্রিটমেন্ট যত অ্যাডভান্স হইতেছে, আমাদের স্কলাররা কোনো একটা জায়গায়, আমাদের বাংলাদেশে কাজ হচ্ছে না, ইন্ডিয়াতে কাজ হইতেছে না, পাকিস্তানে, বাট কোনো একটা জায়গাতে কাজ হচ্ছে, কোনো একটা জায়গাতে কাজ হচ্ছে, ওই জায়গাতে আমাদের ইনফরমেশন গ্যাপটা রয়ে গেছে। সো উই আর ওয়ার্কিং টু রিমুভ দ্যাট ইনফরমেশন গ্যাপ, বা উই আর ওয়ার্কিং টু ফিল আপ দ্যাট ইনফরমেশন গ্যাপ ইনশাআল্লাহ। সো প্রসেস অফ এথিক্যাল ডিসিশন মেকিং ইন মেডিকেল সায়েন্স, যেটা নিয়ে আমরা সারাদিন ধরে কথা বলতেছি, হাফ অফ দ্য ডে আলহামদুলিল্লাহ। দ্য contemporary scientific and technology development give impacts on the development of Islamic law. So contemporary scientific and technology development gives impacts on the development of Islamic law. So আমাদের চারপাশে যে contemporary medical issues গুলা হইতেছে, organ donation, organ transplantation, abortion, এগুলা সবকিছুই কিন্তু development of Islamic law এর উপরে এটার একটা impact আছে। And multilateral approach, আমরা একদম প্রথম ইয়েতে পড়ছিলাম যে ইসলামিক লর সোর্স হইতেছে চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সো মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচ, ইজতিহাদ, জামাই ইজ নিডেড ইন হ্যান্ডলিং দিস ফেক ইস্যুস, and expert opinions are important in describing those issues. Without those opinions, Islamic law scholars could not give appropriate legal decisions. So আমরা এই জায়গাতে দেখব যে ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের কোনো অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে কিনা। So collective istihad jamai, this is most of the contemporary ulamas accepted this multilateral approach and practice this. So আমরা কি জানি যে ক্লাসিক্যাল স্কলার এবং কন্টেম্পোরারি স্কলারের মধ্যে পার্থক্য কি? ক্লাসিক্যাল স্কলারদেরকে বলা হইতেছে যে যারা হইতেছে আমাদের প্রাচীন যুগের স্কলার, যারা ফিকহের একদম প্রাইমারি সোর্স নিয়ে গবেষণা করছেন, এবং কন্টেম্পোরারি স্কলার হইতেছে বর্তমান সময়ের যে অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, এই সময়টায় যে অ্যাডভান্সমেন্ট হইতেছে এই সমস্ত ইস্যু নিয়ে যারা ডিলিংস করতেছেন, তারা দোজ আর কন্টেম্পোরারি স্কলার্স। এটা ব্যাংকিং ক্ষেত্রে হতে পারে, ফিনান্সিয়াল ক্ষেত্রে হতে পারে, মেডিকেল ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। সো এই ধরনের কোনো ধরনের বোর্ড আছে কিনা আমরা একটু দেখি। মাজমা আল ফিক আল ইসলামী জেদ্দা এন্ড মক্কা, যারা এই ধরনের ইস্যুতে অনেক ফতোয়া দিয়েছেন। মাজমা আল বুহুত আল ইসলামিয়া লি আল আজহার আল শরীফ, ইজিপ্টের। সো মাজমা ফুকাহা আল শরিয়া, এটা ইউএসএ তে। সো আপনি দেখেন মেডিকেল ফিক নিয়ে ইউএসএ কাজ করতেছে। লাজনা আল দাইমা কেএসএ ইউএ তে। অলমোস্ট এভরি ইসলামিক কান্ট্রি হ্যাজ দেয়ার ওন ফতোয়া ইনস্টিটিউশন। আমাদের আছে, যেমন অর্গান ডোনেশন, অর্গান ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে আমাদের কিছু ফতোয়া আছে, বাট আমাদেরকে কি নিয়ে কাজ করতে হবে, এই ফতোয়াতে কিছু গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপগুলা অন্য দেশগুলা অলরেডি ফিল আপ করার ট্রাই করতেছে, ওই গ্যাপগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে ইনশাআল্লাহ।
So recent activities আমরা যদি একটু দেখি, in 1959 fatwas appeared from Grand Mufti of Egypt and Grand Mufti of Tunisia on corneal transplantation and blood transfusion. So তারা কিন্তু এটাকে এখন কিন্তু আমরা জানি both are acceptable, both are জায়েজ. In 1990 a number of rulings were issued on organ transplantation that continued until 1990. So and then মাজমা আল ফিক আল ইসলামী মক্কা, দেখেন এই জায়গাতে কি ক্রিটিক্যাল ইস্যুগুলো, আমি খুব দ্রুত যাচ্ছি কারণ আমাদের 1:10 মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ. Discussed many critical issues in medical ethics, published fatwas in 1980 on many subjects: contraception, the use of alcohol, porcine materials, শুকরের যে বস্তু, শুকরের porcine materials and blood in medicine, organ transplantation and brain death, intersex and transsex was discussed. So কততে এটা 1980 তে. In 1990 the Juridical Council studied the subject of abortion with specific reference to congenital anomalies. Congenital anomalies এর কোন সময় এটা অ্যাবর্শন করা যাবে, কোন সময় যাবে না, এটা মাজমা আল ফিক আল ইসলামী মক্কা যেটা 1990 তে ডিসকাস করছে. এই 1992 তার মানে আমরা দেখতেছি যে প্রায় প্রতি বছর বছর এটার প্রোগ্রাম হইতেছে. The council discussed the use of umbilical cord, blood and placenta for medical purposes and research. In 1998, the DNA fingerprinting, the paternity disputes, the genetic engineering were discussed and allow for prenatal genetic testing and related issues. In 2003, the council discussed the legality of stem cell research. The gender selection was studied in 2007. এখন বর্তমানে যেটা চলতেছে gender selection করে দেওয়া. The gender selection was studied in 2007. So আমরা যদি এরকম ভাবে আগাই, দেখেন ইসলামিক জুরিডিক্যাল কাউন্সিল OIC তারা বিভিন্ন ইস্যু নিয়ে ডিসকাস করছে. And Islamic Organization for Medical Science Square has done fantastic jobs alhamdulillah. 1980 তে ফার্স্ট সারা ওয়ার্ল্ডের কে মুসলিম ফিজিশিয়ান এবং মুসলিম স্কলারদেরকে নিয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল ইসলামিক সেমিনার তারা হোল্ড করে কুয়েতে, এবং এই কুয়েতের যে তখনকার আমির ছিলেন সেই আমিরের ভাই ছিলেন হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, যে হেলথ মিনিস্টার, এবং তিনি সরাসরিভাবে এই জিনিসটাকে করেন এবং এরপর থেকে কিন্তু প্রতি বছর বা প্রতি 2 বছর পর পর এটা হচ্ছে, এবং তাদের অনেকগুলা বই আছে ইসলামিক মেডিকেল এথিক্স এর উপরে বিভিন্ন ইস্যুতে, এবং আলহামদুলিল্লাহ উই হ্যাভ কালেক্টেড দোজ বুকস ইন রামফিট, এবং আমরা সেই বইগুলোকে প্রিন্ট করছি, এবং আলহামদুলিল্লাহ উই হোপ ফর দ্য বেস্ট যে আমরা ইনশাআল্লাহ এগুলা নিয়ে আপনাদের সাথে ভবিষ্যতে আরো অনেক ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ. সো মাস্টার্স এন্ড পিএইচডি থিসিস এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে সবগুলা টপিকের উপরে মাস্টার্স এন্ড পিএইচডি থিসিস হইতেছে. দেন ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন, দিস ইজ মাই লাস্ট স্লাইড, আমি আর দেখবো না যে আমার স্লাইড কয়টা বাকি আছে, আমি এটা নিয়ে কথা বলে শেষ করে দেব. যে ইন 1968 ইউএসএ তে ইউএসএর যে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন MSA, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সেই মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে কিছু মুসলিম ফিজিশিয়ান বা মুসলিম মেডিকেল স্টুডেন্ট আলাদা হয়ে গিয়ে তারা একটা অর্গানাইজেশন তৈরি করেন আমেরিকাতে. দেন তারা একটা নামও দেন মুসলিম মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশন, MSD, মুসলিম মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশন, MMDA. দেন 1969 এ তারা এই নামটাকে পরিবর্তন করে ফার্স্ট যে অর্গানাইজেশনটা নিয়ে আসে, দ্যাট ইজ ইমানা, ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা. অ্যান্ড এই আমেরিকাতে সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব থেকে মুসলিম ডক্টররা আসতো, তারা তাদের দেশে ফেরত গিয়ে তারা তাদের দেশে এক একটা ইসলামিক অর্গানাইজেশন তৈরি করে, যেমন পিমা পাকিস্তান ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন, তারপরে মুকিসি যেটা ইন্দোনেশিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া, তারপরে আরো অন্যান্য দেশে ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। এবং এই মুসলিম মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো নিয়ে এই 1973 ফিমা জার্নি শুরু করে, ফেডারেশন অফ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম, বিভিন্ন ধরনের সেমিনার, অনেক কিছুই আয়োজন করে চলেছে এই ফিমা। বাট আনফরচুনেটলি আমাদের দেশে এই ফিমার দায়িত্বটা একটা কমিউনিটির কাছে ছিল, যারা এটা নিয়ে খুব বেশি কাজ আগাইতে পারে নাই, এবং ওই জায়গা থেকেই আসলে বেসিক্যালি র্যামফিটের জন্ম এবং র্যামফিটের চলে আসা। এবং আলহামদুলিল্লাহ
আপনারা জেনে অবাক হবেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে বেশ অনেকগুলা শরিয়া বেসড শরিয়া কমপ্লায়েন্ট হসপিটাল আছে। এই যে ইস্যুগুলো আমরা ডিসকাস করলাম, যে ডিসপিউটেড ইস্যুগুলা, কোন সময় অ্যাবর্শন করতে পারবো, কোন সময় করতে পারবো না, এগুলা শুধুমাত্র ডক্টরের একার ডিসিশন না, এগুলো আমাদেরকে ওলামার কাছে যাইতে হবে। উই হ্যাভ টু গো টু দ্য ওলামা টু সিক অ্যাডভাইস, টু সিক লিগ্যাল ডিসিশন ফ্রম দেম। এবং এই হাসপাতালগুলা প্রত্যেকটা শরিয়া বোর্ড দ্বারা পরিচালিত। এই ইস্যুগুলা, কন্টেম্পোরারি ইস্যুগুলা, ডিসপিউটেড ইস্যুগুলা ওলামাদের কাছে ওই শরিয়া বোর্ডে, যে জায়গাতে শরিয়া নলেজ যুক্ত ডক্টর এবং মেডিকেল স্কলাররা আছে, তাদেরকে দিয়ে এটা পরিচালিত হয়। এবং ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ যে আমাদের দেশেও আমরা মেডিকেল ফিকের যে যাত্রাটা, যে জার্নিটা আমরা শুরু করছি, সেই জার্নিটা আপনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের দেশেও ইনশাআল্লাহ এমন একটা হসপিটাল, এমন একটা না শত শত হসপিটাল আমাদের দেশে হবে যেগুলা শরিয়া কমপ্লায়েন্টের ভিত্তিতে ইনশাআল্লাহ পরিচালিত হবে। আমার স্লাইডগুলো আমি শেষ করতে পারি নাই। তো আশা করি যে আলহামদুলিল্লাহ আপনারা আজকে হাফ অফ দ্য ডে আপনারা যে ব্যয় করছেন এই সেমিনারে, এই ইয়েতে স্পেশাল সেমিনারে, এটা আপনাদের জন্য একটা থট রিভোকিং একটা সেমিনার হবে ইনশাআল্লাহ। এবং আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের টপিক হইতে পারে, যেমন একটা টপিক নিয়ে এখন বর্তমানে খুব কথা চলতেছে, ইজ ব্রেইন ডেড এ রিয়েল ডেড? কারণ এই জায়গাটা কেন, কারণ এই ব্রেইন ডেড যদি রিয়েল ডেড হয়, তাহলে আমি এই জায়গা থেকে আমি অর্গান প্রকিউর করতে পারবো, অর্গান হারভেস্ট করতে পারবো। এবং অর্গান হারভেস্টের সব থেকে বেস্ট জায়গা হইতেছে এই ব্রেইন ডেড পেশেন্ট থেকে। আর যদি অর্গানটা ব্রেইন রিয়েল ডেড না হয়, তাহলে আমি করতে পারবো না। সো দিস ইজ এ বিগ ইস্যুস। সো আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে যে কোনো, তারপরে অ্যাবর্শন, কন্ট্রাসেপশন, আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করতে পারি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।